এই যে গণভোটটা কি প্রয়োজন ছিল? আমি প্রথমে বলেছি এটি সংবিধান সম্মত নয়। দ্বিতীয় কথা হচ্ছে ২/৩ ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। হুম, এর আগে সংবিধান সংস্কার হয়েছে না? হুম। হয়েছে তো। এর আগে তো নানান আইনের সংস্কার হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে। তার জন্য কি গণভোট প্রয়োজন আছে? আচ্ছা, এই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সংস্কার প্রস্তাব বিএনপি যা ইচ্ছা তাই করতেই পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২,৭৭,১১,৭৯৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে ৫৯.৪৪% মানুষ। ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। শতকরা হিসেবে ভোট পেয়েছে ৪৯.৯৭%। আবার জামায়াত ৬৮টি আসন পেলেও ভোটের হার ৩১.৭৬%। এদিকে আবার গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। ভোট যদি বলি ভোটাধিকার প্রয়োগ করেছে ৬০.২৬% মানুষ গণভোটে। ২/৩ আসন পেয়ে নিম্নকক্ষে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অপরদিকে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চ কক্ষ গঠনের বিষয়টি সামনে এসেছে। কিন্তু কোন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে? জুলাই সনদের শর্ত অনুযায়ী পিআর পদ্ধতিতে হবে নাকি বিএনপির ইশতেহার অনুযায়ী নিম্নকক্ষে পাওয়া আসন ভিত্তিক গঠিত হবে উচ্চকক্ষ? এই বিষয়টি নিয়েও রাজনীতিতে নতুন করে আলাপ শুরু হয়েছে। প্রাপ্ত ভোট বিবেচনায় আসন বন্টন হলে এককভাবে বিএনপি পাবে ৪৮টি এবং জামায়াত পাবে ৩৩টি। আবার নিম্নকক্ষের আসনের ভিত্তিতে বিএনপি ৬৯ এবং জামায়াত পাবে ২২টি। এই বিষয়টি চূড়ান্ত হতে কমপক্ষে ৮ মাস সময় লাগবে, অর্থাৎ ১৮০ কার্য দিবস লাগবে। বিএনপির ইশতেহার অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কিনা তা হয়তো আগামী দিনগুলোতে বোঝা যাবে। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরই মধ্যে যদিও আগামীকাল নতুন সরকারের শপথ গঠন হচ্ছে, শপথ অনুষ্ঠান হচ্ছে, সেখানে সংসদ ভবনেই অনুষ্ঠিত শপথ পাঠ হবে। সেখানে এমপিদের শপথ হবে আর দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিষদ মন্ত্রিসভার শপথ গ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি এইভাবে বলি, মন্ত্রী পরিষদের মন্ত্রিসভাদের যাদেরকে শপথ পাঠ করাবেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সব মিলিয়ে কি হচ্ছে সামনের দিনগুলো আমরা একটু আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি গণভোট ও উচ্চকক্ষ। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবু আয়নার রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু আয়নার রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতে দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আলোচনার শুরুতে একটু মঞ্জু আলম পান্নার কাছে যেতে চাই। মঞ্জু আলম পান্না, জুলাই সনদ বিষয়টা পাশ করবার জন্য হোক, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের একটা আয়োজন হয়েছে এবং গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে এবং দেখা গেছে সেখানে ৬০ দশমিক মানুষ ভোট দিয়েছে গণভোটে, সেখানে হাঁ জয়যুক্ত হয়েছে। এখন আগামীকাল যদিও বলি শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে নিম্নকক্ষ গঠিতই হয়ে যাচ্ছে। উচ্চকক্ষে কি হতে পারে বলে, উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে বলে মনে করেন? কি জুলাই সনদের বাস্তবায়ন অনুসারে হবে নাকি আসলে বিএনপির দেয়া ইশতেহারে এই পদ্ধতিতে হবে বলে আপনি কি মনে করছেন? আর যদি হয় কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? জেনারেল ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রাজ্জাকি ভাই দিয়ে শুরু করলে ভালো হতো। উনি জি, বিজ্ঞ মানুষ, লয়ার মানুষ। জি। আহ, যাই হোক, প্রশ্ন এখন করেছেন। দেখুন, গণভোটটাই আমার কাছে বিতর্কিত। হুম, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এই গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে যে গণভোটে মানুষ ভোট দিল বেশি আর সংসদ নির্বাচনে মানুষের ভোট প্রদানের হার কম। অর্থাৎ গণভোটে ভোট পড়েছে ৬০.২৬% আর সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%, যেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। গণভোটে প্রতি মানুষ এত আকৃষ্ট হয়ে গেল, যেখানে গণভোটে হ্যাঁ দিবে নাকি না দিবে, যেখানে ৮৪ প্রস্তাবের বিপরীতে ৪৮টি প্রশ্ন ছিল, ৪৮টি প্রশ্নেরকে কনসাইজ করে ৪টিতে নিয়ে আসা হয়েছে এবং একবারে আপনাকে হ্যাঁ না বলতে হবে। এই যে তুমুল বিতর্ক, এই বিতর্কের মধ্য দিয়ে আবার সেখানে ভোট প্রদানের হার বেশি, মানুষ যেখানে কনফিউজিং যথেষ্ট পরিমাণ করে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ভালো করে বুঝেন কিনা যে কটা প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রশ্ন আপনি আমি বুঝি না ভাই, আমি নিজে সহজ সরল ভাষায় কথা বলছি, আমি বুঝি না।
অক্ষর জ্ঞান তো কিছুটা আছে, শিক্ষিত না হই অক্ষর জ্ঞান তো আছে, তাই না? আমি তো বুঝি না, অনেস্টলি স্পিকিং। সেখানে গণভোটের সব হ্যাঁ না কেউ কেউ দিয়ে দিল। আর যেখানে বিএনপি গণভোটের তো সাইলেন্ট ছিল, হ্যাঁ না এর ক্ষেত্রে সাইলেন্ট ছিল, যদিও শুধুমাত্র তারেক রহমান সমালোচনা বলেছিলেন সে সমালোচনা এড়ানোর জায়গা থেকে তারেক রহমান একবার বলেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে নির্বাচনের প্রচারণায় একদিন বলেছেন হায়ের পক্ষে ভোট দিন। আর টোটাল বিএনপি কি আসলে কেমন ছিল, হ্যাঁ নাকি না? না, তারা তো এই গণভোটের এই যে জুলাই সনদ প্রস্তাব, আইনি ভিত্তি ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তো ফ্রম দ্য বিগিনিং তাদের আপত্তি। তারপর দেখা যাচ্ছে যে জনগণকে হয়তো কেউ কেউ কোনো কোনো বিশেষ শক্তি ভুলভাল বোঝাতে পারে, ও তোমরা সংস্কারের পক্ষে না। আচ্ছা, সংস্কারের পক্ষে না, সংস্কারের পক্ষে তো আমরা সবাই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আজকে আমার পার্সোনাল একটি পডকাস্ট আছে, আপনি জানেন, সেখানে বিচারক মাজদার হোসেন সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি তো সংস্কার কমিশনের সদস্য ছিলেন, উনি তো ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য আর একজন ঐতিহাসিক ব্যক্তি, যে ইতিহাসে যার নাম জড়িয়ে আছে, বিচারক মাজদার হোসেন সাহেব, তিনি তো ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারত, আমাদের আশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করবে, কিচ্ছু না। যে সেখানে আইন উপদেষ্টা বিচারকদের উপরে চোখ রাঙান, আইন উপদেষ্টা ইনডিরেক্টলি নির্দেশ দেন, এটাই কি সংস্কার? অতএব এই যে সংস্কারের প্রস্তাব, এই যে জুলাই সনদ আর সরকারের ইচ্ছা বা সরকারের যে ভরকেন্দ্রগুলো বা সরকারের বিহাইন্ড দ্য স্ক্রিন যারা সরকার চালিয়েছে, তাদের মধ্যে সংস্কার নিয়ে নানান ধরনের জটিলতা আছে। আচ্ছা, আমি মূল প্রশ্ন আছে উত্তরে, সেটি হচ্ছে আমাকে একটু বোঝান, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ খুব ভালো প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি থাকবে না একজনের ক্ষেত্রে খুব ভালো প্রস্তাব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের মানে ক্ষমতার ভারসাম্য আনাবে, খুবই ভালো প্রস্তাব। কিন্তু এই যে গণভোটটার কি প্রয়োজন ছিল? আমি প্রথমে বলেছি এটি সংবিধান সম্মত নয়। দ্বিতীয় কথা হচ্ছে 2/3 ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। এর আগে সংবিধান সংস্কার হয়েছে না? হয়েছে তো। এর আগে তো নানান আইনের সংস্কার হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে, তার জন্য গণভোট প্রয়োজন আছে? আচ্ছা, এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সংস্কার প্রস্তাব বিএনপি যা ইচ্ছা করতেই পারে। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটি কেন, কোন উদ্ভট চিন্তা থেকে এটি এলো? এবং একই সঙ্গে প্রশ্ন, এটির দাবি তো মূলত এনসিপি এবং জামায়াতে ইসলামীর ছিল, তাই না? সেই এনসিপি কেন এত কিছুর পরে, এত দিন পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, আজ কিবার রোববার আজকে তারা গেছেন বঙ্গভবনে স্বাক্ষর করতে? আপনি বুঝতে পারছেন না খেলাগুলো কোথায়? যারা প্রস্তাবক, যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, যারা এটার করতে যান প্রাণ দিতে মরিয়া হয়ে আছে, তারা কেন এতদিন পরে একেবারে নির্বাচন পরে গিয়ে স্বাক্ষর করতে গেল? তার আগে কেন স্বাক্ষর করলো না? এই প্রশ্নগুলো পাল্টা আপনাদের কাছে। তাহলে এটি দিয়ে কি হচ্ছে? তারপরে উচ্চকক্ষ গঠন হচ্ছে কি হচ্ছে না আমি একটু জানতে চাই। যদি গঠন হয় তাহলে কিভাবে গঠিত হওয়া উচিত? বিএনপি তো বলে আসছে যে আসনের ভিত্তিতে, আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষ গঠন করতে চায়, আর জামায়াতে ইসলামী চায় পিয়ার পদ্ধতি। হ্যাঁ। সো এটা তো এখনো নিষ্পত্তিহীন অবস্থা আছে, নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হলে কোনো জটিলতা তৈরি হবে কি? জটিলতা তো সৃষ্টি হতেই পারে। জামায়াতে ইসলামী 68 আসন নিয়ে আছে, আরো 6টা তাদের সহযোগীদের। সো এতগুলো আসন নিয়ে তারা তো শক্তিশালী বিরোধী দল হিসেবে উপস্থিত হয়েছে, জটিলতা অবশ্যই তৈরি হবে। জি, ধন্যবাদ।